কন্ডাক্টিভিটি আমরা করছিলাম। পরিবাহী রস্বইকার মনে হয়। অতীত পরিবাহী অবস্থার তাপ গতি ও ব্যাখ্যা প্রদান করো। দেখাও যে অতি পরিবাহী অবস্থা সাধারণ অবস্থার চেয়ে বেশি সুশৃঙ্খল। ভাষা লিখতে ইচ্ছা করে না, ভাষা লিখতে দিলে দেখি হাতের মধ্যে ব্যথা করে। তো তোমরা জয়েন করেছো আখি, আশরাফুল, জিসান, প্রমা। আচ্ছা, অনেকদিন পর প্রমাকে দেখলাম। সারিয়া, তাহানি, তারেক, তাসনিয়া, দিবা। আচ্ছা, অন্যদের সাথে তো কথা হয়, কথা হয় না। প্রমা আর জিসান। জিসান কেমন আছে বাবা? আসসালামু আলাইকুম। বোঝা যাচ্ছিল। আচ্ছা, আমরা এখন আলোচনায় আসছি। আমরা গত ক্লাসে মাইজনার ক্রিয়া পড়েছিলাম। মাইজনার ক্রিয়ায় আমরা দেখেছিলাম এক্সপেরিমেন্ট, যে যখন আহ, তাপমাত্রা, এটা মাইজনার ক্রিয়া না, এখানে আসা হয়েছিল। তাপমাত্রা যখন টিসির চেয়ে বেশি থাকে, অর্থাৎ পরিবাহী অবস্থা, তখন চুম্বক ক্ষেত্র বলরেখাগুলো পদার্থের মধ্যে দিয়ে গমন করে। তাপমাত্রা কমিয়ে টিসির নিচের যদি নিয়ে আসো, চুম্বক বলরেখাগুলো সংকট তাপমাত্রায় এসে পদার্থ থেকে বের হয়ে যায়। আবার যদি তাপমাত্রা বাড়ায়, এই স্টেজে আনো, তো আবার বলরেখাগুলো পদার্থে ঢুকবে। তার মানে প্রত্যাবর্তী প্রক্রিয়া এটা। তাহলে অতি পরিবাহিতার যে ঘটনা, এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। কাজেই প্রত্যাবর্তী থার্মোডাইনামিক্সের প্রত্যাবর্তী প্রক্রিয়ার যে ফর্মুলা গুলো পড়া হয়েছিল, সেগুলো অতি পরিবাহীর ক্ষেত্রেও প্রযোজ্য বলে বিবেচিত হবে। প্রত্যাবর্তী মানে বিপরীতমুখিতা। এই ক্ষেত্রে তাপগতিবিদ্যা প্রয়োগ করা যেতে পারে। আচ্ছা, এখন আমরা একটা সলিনয়েড নিব। সলিনয়েডের মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহিত করি, তাহলে তোমরা ইলেকট্রিসিটিতে পড়েছো যে ওর অভ্যন্তরে সুষম চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আচ্ছা, সেই চুম্বক ক্ষেত্রে আমরা একটা যদি অতি পরিবাহী পদার্থ রাখি, তাহলে সেটা চুম্বকায়িত হবে, এবং ওটার টেম্পারেচার যদি আমরা কমাই, তাহলে সেটা অতি পরিবাহী অবস্থায় থাকবে। আচ্ছা, আমরা প্রথমে সলিনয়েডে তড়িৎ প্রবাহের কারণে ওখানে কি কাজ হবে সেটা আগে হিসাব করব। তারপর সলিনয়েডের মধ্যে পদার্থটা রেখে, অতি পরিবাহী পদার্থ রেখে তড়িৎ প্রবাহ করলে কি পরিমাণ এক্সটার্নাল কাজ হয় সেটা হিসাব করব। এই দুইটা যদি বিয়োগ করি, তাহলে তড়িৎ প্রবাহের কারণে ওই অতিপরিবাহী পদার্থে কি পরিমাণ কাজ হলো সেটা আমরা জানতে পারবো, এবং সেই কাজের রাশিমালায়
আমরা থার্মোডাইনামিক্স প্রয়োগ করব। আচ্ছা, মধ্য দিয়ে আহিত তড়িৎ প্রবাহ। এইচ, এ ফর অ্যাপ্লাইড ফিল্ড। এইচ এ চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই ক্ষেত্র তৈরিতে এই যে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই অর্থাৎ যে কারেন্ট সরবরাহ করলো তার যে কাজ হবে। কৃত কাজ, তার নাম দিলাম ডাব্লু। এটা শুধু কয়েল ছিল, সেই অবস্থায় কাজ হয়েছে, তার মানে কয়েলের উপর কৃত কাজ। এটার ফর্মুলা হচ্ছে 1/4 পাই ইন্টিগ্রেশন। আচ্ছা, এইচ এর ইন্টিগ্রেশন আবার এইচ এর সাপেক্ষে। 4 পাই, শুধু 4। 4 পাই, 1/4 পাই এইচ এ স্কোয়ার/2, তাহলে 8 পাই। একটা সলিনয়েডে তড়িৎ প্রবাহ করলে ওর ভিতরে যে চুম্বকক্ষেত্র তৈরি হবে সেটা তৈরি। এখন আমরা ওই সলিনয়েডের মধ্যে একটা প্রথম শ্রেণীর অতিপরিবাহী রাখবো। আচ্ছা, অতিপরিবাহী শ্রেণীবিন্যাসটা আমরা পরে পড়বো, এই প্রশ্নটা পড়ে যদি আজকে সময় পাই। এক কথায় একটু মনে রাখো, প্রথম শ্রেণী সলিনয়েড এটা কুণ্ডলী। হঠাৎ করে করে শব্দগুলো অত ভালো শব্দ মাথায় আসে না, তোমরা পরে রিপ্লেস করবা। আচ্ছা, তো সলিনয়েডের মধ্যে একটি প্রথম শ্রেণীর, প্রথম শ্রেণীর মানে খাঁটি অতিপরিবাহী আর কি, অতিপরিবাহী স্থাপন করলে এম চুম্বকায়নের সৃষ্টি হয়। করলে উহাতে লিখো, উহাতে। আমি পরের পেজে যাবো, একটু ওয়েট করছি। আচ্ছা, পরের পেজে যাচ্ছি, তোমাদের শেষ না হলে বলবে। এম চুম্বকায়নের সৃষ্টি হলে কৃত কাজ হবে ডাব্লু। এবার আমাদের কয়েলও আছে, আবার পদার্থ ওটাও আছে, কয়েল প্লাস ম্যাটার দিলাম। এটার ফর্মুলা 1/4 পাই ইন্টিগ্রেশন, এই থেকে ইন্টিগ্রেশন করতে হবে আবিষ্ট ক্ষেত্র বি এর সাপেক্ষে। আচ্ছা, বি, বি মানে হচ্ছে এইচ এ প্লাস 4 পাই এম। ম্যাম, কয়েল টি ম্যাটার। কয়েল প্লাস কয়েল আর, আচ্ছা ওই যে আগের ডাব্লুটা 1 নাম্বার দাও। ও দিছি তো আমরা। তাহলে কয়েল এবং ম্যাটারের উপর কৃত কাজ 2 নাম্বার, আর শুধু কয়েলের উপর কৃত কাজ হচ্ছে 1 নাম্বার। ম্যাম, হ্যাঁ, ম্যাম আগেটা ছিল বহিস্থ উৎস কর্তৃক, এটাও কি সেম? হ্যাঁ, হ্যাঁ, এটাও।
কাজগুলা বহিস্থ উৎসই করছে, কারণ বহিস্থ উৎস থেকে সাপ্লাই পরের আসছে। ইন্টিগ্রেশন 4 পাইটা কই গেল? এই যে বাবা, এখানে h² বাই 2, সেই 2 আর 4 পাই 8 পাই হয়েছে। এটা না ওই যে মানে নিচের থেকে উপরে, নিচের এই যে উপরের লাইনটা। হ্যাঁ এইখানে এই 4 যে পাইটা। এই 4 পাই আর এই 4 পাই কেটে গেছে, এই ব্র্যাকেট মাল্টিপ্লাই করে দিছি, যে ব্র্যাকেট উঠিয়েছি। ও আচ্ছা। তাহলে অতি পরিবাহীর উপর কৃত কাজ, লাইন বাঁকা হয়ে যাচ্ছে আমার, তাই না? ডাব্লু ম্যাটার, তাহলে এই 2 থেকে 1 বাদ দিতে হবে, এটা হবে 2 - 1। এগুলো 1 2 না দিলেও চলতো, আচ্ছা যাই হোক। 2 থেকে 1 যদি বাদ দাও, তাহলে এই প্রথম টার্মটা তো, আচ্ছা, এটা হচ্ছে ডিডাব্লিউ দাও, ডিডাব্লিউ কাজের যে পরিবর্তন আর কি, ডাব্লিউ মানে ম্যাটারের উপর মোট কাজই, এটা বিয়োগ করলে যেটা পাবো সেটা ম্যাটারের উপর মোট কাজ, কাজে ডাব্লিউ দিচ্ছি, বিয়োগ করলে ইন্টিগ্রেশন এইচ এ ডিএম। এবার আমরা উভয় পাশে ডেরিভেটিভ নিব, ডিডাব্লিউ, তাহলে এখানে ইন্টিগ্রেশন আর ই কেটে গিয়ে এইচ এ ডিএম হবে। এখন আমরা তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র যদি ব্যবহার করি, তাহলে ইন্টারনাল এনার্জির পরিবর্তন, এটা হচ্ছে টিডিএস, এস হচ্ছে এন্ট্রপি, প্লাস ডিডাব্লিউ নীতি, ওখান থেকেও এই ইন্টারনাল এনার্জির রাশিমালা পাওয়া যায়। থার্মোডাইনামিক্স এর বিপরীতমুখিতার নীতি হতে এই ইন্টারনাল এনার্জি ডিউ এর রাশিমালা হচ্ছে টিডিএস মাইনাস পি ডিভি। এশীয় সিস্টেমের ক্ষেত্রে বিপরীতমুখিতার নীতি ডিউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পি ডিভি। তাহলে এটা ছিল গ্যাসের ক্ষেত্রে, থার্মোডাইনামিক্সে আমরা এটা করেছি, আর এটা আমরা হিসাব করলাম আমরা যে অতিপরিবাহী পদার্থটা যে কুণ্ডলীর মধ্যে রাখছি, সেই অতিপরিবাহী পদার্থের ইন্টারনাল এনার্জির বৃদ্ধি। তাহলে এই দুটো যদি আমরা তুলনা করি, ডিইউ এর জায়গায় ডিইউ, টি এর জায়গায় টি, ডিএস এর জায়গায় ডিএস, এখানে আমাদের এইচ এর জায়গায় এখানে আছে মাইনাস পি, আর এম এর জায়গায় আছে ভি। তাহলে গ্যাসীয় সিস্টেমে চাপের যে প্রভাব, এই অতিপরিবাহিতার ক্ষেত্রে এই প্রযুক্ত ক্ষেত্রের একই প্রভাব। আচ্ছা, যত এইচ সবগুলোর সাথে এইচ এ নিজ দায়িত্বে দিয়ে নিও, হ্যাঁ, আমি এই জন্যই সাফিক্স ব্যবহার করি না, কোথাও দেখা যায় বাদ পড়ে যায়। তোমরা সাফিক্স ছাড়া লিখবা, কারণ আমরা এখানে প্রযুক্ত ক্ষেত্র খালি এইচ দিয়েই লিখেছি, আর আবিষ্ট ক্ষেত্রের জন্য আলাদা সিম্বল আমরা বি ব্যবহার করেছি। হ্যাঁ, আমি তো অনেকখানি লিখে ফেলেছি, এইচ এর সাথে এ না দিলেও চলবে। আচ্ছা, তাহলে অতিপরিবাহিতে এই যে ম্যাগনেটাইজেশনের যে ভূমিকা, তোমার গ্যাসীয় সিস্টেমে ভলিউমের সেই ভূমিকা। তাহলে এটা 4 2টা হয়ে গেছে। এইচ এ হচ্ছে মাইনাস পি, এবং এম হচ্ছে ভি এর অনুরূপ। আচ্ছা, তাহলে থার্মোডাইনামিক্স এর ফর্মুলা আমরা যদি অতিপরিবাহীর ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে থার্মোডাইনামিক্স এর যেখানে যেখানে পি আছে, আমাদের অতিপরিবাহীর সেখানে ধরো মাইনাস এইচ এ হবে, থার্মোডাইনামিক্স এর যেখানে ভি আছে সেখানে ম্যাগনেটাইজেশন হবে অতিপরিবাহীর ক্ষেত্রে। এখন যে সমীকরণটা লিখবো, সেটা প্রথমে থার্মোডাইনামিক্স এরটা লিখবো, তারপর সেটা দেখে দেখে আমাদের অতিপরিবাহীর জন্য সমীকরণের ফরম্যাট কি হবে সেটা লিখবো। তাহলে থার্মোডাইনামিক্সে আমরা থার্মোডাইনামিক পটেনশিয়াল, পটেনশিয়াল, আরেকটা নাম গিবস ফাংশন। আচ্ছা, থার্মোডাইনামিক্স এর এই সমীকরণটা জি ফাংশন অফ টি এবং পি এর অপেক্ষক, এর রাশিমালা হচ্ছে ইউ মাইনাস টিএস প্লাস পিভি।
তাহলে এর আদলে আমরা অতিপরিবাহীর জন্য যদি গিবস ফাংশনের রাশিমালা লিখি, তাহলে আমাদের ইউ টি এস এগুলো একই দুই ক্ষেত্রেই, কিন্তু পি আর ভি আমরা রিপ্লেস করব। পি রিপ্লেস করব এই যে মাইনাস এইচ এ দিয়ে, আর ভি রিপ্লেস করব এম দিয়ে। তাহলে এই সমীকরণটা ছিল নির্দিষ্ট পি তে, তার মানে অতিপরিবাহীর ক্ষেত্রে এইচ এ নির্দিষ্ট হবে আর টি নির্দিষ্ট হবে। পরের পেজে যাচ্ছি, শেষ না হলে বলো। ম্যাম নিচের লাইনটা আরেকবার। এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর আমাদের ফর্মুলা। এটা এখানে না লিখলেও চলবে, এটা থার্মোডাইনামিক্স এর ফর্মুলা, কিন্তু এই ফর্মুলাটা আমি অতিপরিবাহীর জন্য লিখলে কি হবে সেটা এখন লিখবো। এটা অতিপরিবাহীর জন্য যদি লিখি, তাহলে অতিপরিবাহীর গিবস এনার্জি হবে, এখানে পি আর ভি এর টার্ম গুলো রিপ্লেস হবে অ্যাকর্ডিং টু দিস। তাহলে গিবস ফাংশন থার্মোডাইনামিক্স এ টি আর পি কনস্ট্যান্ট থাকে, আমরা অতিপরিবাহীতে লিখলে সেখানে টি কনস্ট্যান্ট থাকবে আর পি এর বদল এই যে এইচ এ কনস্ট্যান্ট থাকবে। অতিবাহীর ক্ষেত্রে আমরা পি না লিখে নির্দিষ্ট এইচ এ, আর তাপমাত্রা থার্মোডাইনামিক্স এর যা অতিপরিবাহীর ক্ষেত্রেও তাপমাত্রা এততে গিবস ফাংশন। এটাকে তাহলে জি ফাংশন অফ টি আর এইচ এ লিখবো। আগে ছিল পি, পির বদল এইচ এর অপেক্ষক। আচ্ছা, থার্মোডাইনামিক্স এর ইন্টারনাল এনার্জি, এই আমাদের এই অতিপরিবাহীরও ইন্টারনাল এনার্জি একই জিনিসই। থার্মোডাইনামিক্স এর তাপমাত্রা এবং এন্ট্রপি যা বোঝায়, এই অতিপরিবাহীতেও তাই বোঝায়, কিন্তু আমার এখানে ছিল থার্মোডাইনামিক্স এ পি, পিভি, তো পি এর বদল মাইনাস এইচ এ আর ভি এর বদল এম। তো থার্মোডাইনামিক একটু আগে যে সমীকরণটা লিখেছিলাম থার্মোডাইনামিক্স এর, ওই সমীকরণের সমতুল্য সমীকরণ এইটা, এটা হচ্ছে অতিপরিবাহীর ক্ষেত্রে। এখন আমরা এটার উভয় পাশের ডেরিভেটিভ নিচ্ছি। এটা ইউভির ফর্মুলায় টি কনস্ট্যান্ট রেখে ডিএস আর এস কনস্ট্যান্ট রাখলে ডিটি, এটা হচ্ছে এইচ এ কনস্ট্যান্ট রাখলে ডিএম আর এম কনস্ট্যান্ট রাখলে ডি এইচ এ। এখন হচ্ছে ডিইউ এর রাশিমালা আমাদের আছে চারে। ডিইউ এর রাশিমালা একটা ছিল চার, একটা পাঁচ, চারটা আমাদের পদার্থের, তাহলে চার ব্যবহার করবো। ডিইউ এর পরিবর্তে পিডিএস, এইচ এ, ডিএম, আর এগুলো যা আছে তাই দেখে দেখে লেখো। এখানে চার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন এইচ এ ডিএম কেটে যায়, টিডিএস কেটে যায়, তাহলে আমাদের থাকবে এস ডিটি মাইনাস এম ডি এইচ এ। কত নম্বর হবে? 6। আমরা 6 নাম্বার দিলাম। আচ্ছা, তাহলে ওই যে সলিনয়েড উইন্ডিং এর মধ্যে আমরা প্রথম শ্রেণীর একটা অতিপরিবাহী পদার্থ রেখেছিলাম, সেটার জন্য এই ডিজি রাশিমালা এইটা পেলাম। এখন ওই পদার্থটা যে রাখছি, এখন সলিনয়েডের তাপমাত্রা কি আছে তার উপর নির্ভর করবে পদার্থটা পরিবাহী আছে না অপরিবাহী আছে। এই যে এটা হচ্ছে টি এবং এইচ এর অপেক্ষক। তাহলে তাপমাত্রার ভিন্নতা অনুসারে কখনো পরিবাহী অবস্থায় থাকতে পারে, কখনো অতিপরিবাহী অবস্থায়ও থাকতে পারে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি তাপমাত্রা আমরা কনস্ট্যান্ট রাখছি, যেটাই হোক সেটা পরিবাহী হোক আর অপরিবাহী অবস্থায় হোক ধ্রুব রাখছি। আচ্ছা, ধ্রুব তাপমাত্রা মানে ডিটি শূন্য, অতএব ডিজি রাশিমালা হবে এটা শূন্য মাইনাস এম ডি এই সমীকরণটা আমার লাগবে। এখন এই সমীকরণ ধ্রুব তাপমাত্রায় এই সমীকরণটা পরিবাহী কন্ডিশনে কি মিন করবে আর অতিপরিবাহী কন্ডিশনে কি মিন করবে সেটা আমরা দেখবো। এখন ধরে নিচ্ছি আমরা তাপমাত্রা তো ধ্রুব লিখছি, কিন্তু এই ধ্রুব তাপমাত্রাটা ধরো পরিবাহী রেঞ্জের তাপমাত্রা, তাহলে আমরা ধরি হচ্ছে ধাতুটি সাধারণ অবস্থায় আছে। সাধারণ অবস্থা মানে পরিবাহী অবস্থা, সাধারণ অবস্থায় আছে, তার মানে
সাধারণ অবস্থায় থাকা বা পরিবাহী অবস্থায় থাকা মানে এটা নন ম্যাগনেটিক। দাঁড়িয়ে না দিলাম, অর্থাৎ নন ম্যাগনেটিক। নন ম্যাগনেটিক হলে তার প্রপার্টিস কি? সংবেদ্যতা। সংবেদ্যতা, অতএব সংবেদ্যতা কাই শূন্য। কাই এর ডেফিনেশন হচ্ছে m/h, তার মানে m শূন্য। এখন এই ইনফরমেশনটা যদি আমরা সাথে বসাই, m যদি শূন্য হয় তাহলে dg এর মান হয় শূন্য, তার মানে g হবে ধ্রুবক। আচ্ছা, g যদি ধ্রুবক হয় তাহলে তাহলে এটার মিন দাঁড়াচ্ছে যে পরিবাহী অবস্থায় g এর মান কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, g এর মান যদি কনস্ট্যান্ট থাকে তাহলে g ফাংশন অফ টি এবং এইচ এর মান যা হবে, জি ফাংশন অফ টি এইচ এর মান কমায়ে কমায়ে শূন্য করলেও তাই থাকবে। আচ্ছা, এটাই যদি আমরা একটু ভাষায় বলি কি লিখবো, যে সাধারণ অবস্থায় ধাতুর যে থার্মোডাইনামিক যে পটেনশিয়াল অথবা গিবস এনার্জি যেটা, সেটা বহিস্থ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, ধ্রুব থাকে। তো সাধারণ অবস্থায় ধাতুর একক আয়তনের থার্মোডাইনামিক পটেনশিয়াল। প্রশ্ন এই পর্যন্ত হতে পারে, থার্মোডাইনামিক পটেনশিয়াল বহিস্থ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। এই যে বহিস্থ ক্ষেত্র মান এইচে হলে যা, সাধারণ অবস্থায় ধাতুর একক আয়তনের থার্মোডাইনামিক পটেনশিয়াল। প্রশ্ন এই পর্যন্ত হতে পারে, থার্মোডাইনামিক পটেনশিয়াল বহিস্থ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। এই যে বহিস্থ ক্ষেত্র মান এইচে হলে যা, এটা শূন্য হলেও তাই। বহিস্থ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। তো তাহলে এখন পর্যন্ত সামারি দাঁড়ালো যে পদার্থটা যদি নন মানে অতিপরিবাহী অবস্থায় না থাকে, নন ম্যাগনেটিক বা সাধারণ অবস্থায় থাকে, তাহলে তার থার্মোডাইনামিক পটেনশিয়ালের পরিবর্তন হবে না। চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে যা হবে, চুম্বক ক্ষেত্র প্রত্যাহার করলেও একই মান হবে। আচ্ছা, এখন আমরা ধরবো যে এই ধ্রুব তাপমাত্রায় পদার্থটা অতি পরিবাহী অবস্থায় যদি থাকে, তাহলে তার থার্মোডাইনামিক পটেনশিয়াল কি হবে? আচ্ছা, শরীফ আর সাইদ পরে জয়েন করেছো, তোমরা একটু টাইমলি জয়েন করার চেষ্টা করবে। শরীফ কেমন আছো? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি কেমন ওয়ালাইকুম। আছেন? জি বাবা, ভালো আছি। নিম, তুমিও আজকে অনেক দেরিতে জয়েন করেছো মনে হয়। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম জয়েন ওয়াল- করছিলাম, পরে নেট চলে গেছিল, পরে আবার জয়েন হয়েছি নেট কিনা। এখন কি দেখা যায় জি স্ক্রিন? ম্যাম। ওকে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি পদার্থটা এখন অতি পরিবাহী অবস্থায় আছে। পদার্থটি অতি পরিবাহী অবস্থায় যদি থাকে, তাহলে অতি পরিবাহী অবস্থা মানে এটা তো মারিনার ক্রিয়া মানতেছে, তার মানে পদার্থটার অভ্যন্তরে চুম্বক আবেশ নাই। তাহলে অতি পরিবাহী অবস্থায় বি এর মান শূন্য। আচ্ছা, বি মানে হচ্ছে এইচ এ প্লাস 4πm শূন্য। এখান থেকে এম এর মান যদি বের করো, এটা আমরা বসাবো হচ্ছে এই যে সাথে এম এর মান। ডিজির মান ছিল, আচ্ছা, -m dh, তো মাইনাস মাইনাস প্লাস h/4π dh।
তাহলে ডিজিটা হচ্ছে তোমার থার্মোডাইনামিক পটেনশিয়ালের পরিবর্তন। অতএব এত চুম্বক ক্ষেত্রে থার্মোডাইনামিক পটেনশিয়াল বা গিবস ফাংশন আর কি, সেটাকে তো আমরা অবশ্যই জি ফাংশন অফ টি এবং এইচ এ লিখবো, তাই না? এইচ এ চুম্বক ক্ষেত্রে এটার মান। আচ্ছা, এটা কি হবে? জি ফাংশন অফ টি শূন্য, তার মানে প্রযুক্ত ক্ষেত্রে যখন শূন্য তখন থার্মোডাইনামিক পটেনশিয়াল যা, তার সাথে আমার যোগ দিতে হবে যে অ্যাপ্লাইড ফিল্ডটা আমি শূন্য থেকে এইচ এ করলাম, এতে থার্মোডাইনামিক পটেনশিয়ালের কি পরিবর্তন হলো। ও আচ্ছা, এখন আমরা সুপার কন্ডাক্টিং স্টেটের কথা বলছি, তো এখন জি গুলোকে সাফিক্স এস দেই, হ্যাঁ, সাফিক্স এস দেই, সাফিক্স এস দেই। আর যখন আমরা নর্মাল অতিপরিবাহীর কথা বলছিলাম তখন জি গুলোর সাথে এন দাও, হ্যাঁ, এন, নর্মাল অবস্থার জি, হ্যাঁ, সবগুলো যে কয়টা জি আছে এই নর্মাল অবস্থা লেখার পরে যে কয়টা জি পেয়েছে সবগুলোর সাথে এন, নর্মাল বোঝানোর জন্য। একটা দুটো তিনটা চারটা জায়গায় এন দিয়েছি। আর অতি পরিবাহী মানে সুপার কন্ডাক্টর বা সুপার কন্ডাক্টিং স্টেটের জন্য এখন আমরা কন্ডিশন গুলো অ্যাপ্লাই করছি, কাজে এস, জি এর সাথে এস সাফিক্স। তাহলে জিরো অ্যাপ্লাইড ফিল্ডে যে থার্মোডাইনামিক্স পটেনশিয়াল, তার সাথে যদি আমরা এইচ এ ফিল্ড অ্যাপ্লাইড জন্য যেটুকু পটেনশিয়াল বাড়লো সেটুকু যদি যোগ করি তাহলে এইচ এ অ্যাপ্লাইড ফিল্ডে পটেনশিয়ালের মানটা পাবো। আচ্ছা, তাহলে এই যে ডিজিএস এর মান, এই যে এটাকে একটা নাম্বার দিতে পারো, আগে কত পর্যন্ত দেওয়া হয়েছে? 8। তাহলে এখানে আমরা 9 ব্যবহার করছি, হ্যাঁ। আচ্ছা, এখন ক্রিটিক্যাল টেম্পারেচার বা ক্রিটিক্যাল ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, যেটা ক্রিটিক্যাল চুম্বক ক্ষেত্রের ডেফিনেশন কি? চুম্বক ক্ষেত্রের এই মানে পরিবাহীটা অতিপরিবাহী হয়ে যাবে, অথবা অতিপরিবাহী অবস্থা থেকে পরিবাহী অবস্থায় আসবে, অর্থাৎ এই সিতে পরিবাহী এবং অতিপরিবাহী সাম্য অবস্থায় থাকে। শঙ্কর চুম্বক ক্ষেত্রকে এইচ সি দিয়ে লেখা হয়, হ্যাঁ, এইচ সি। এই এইচ সি তে কি হয়? পরিবাহী আর অতিপরিবাহী সাম্য অবস্থায় থাকে। থাকে তার মানে নর্মাল অবস্থার থার্মোডাইনামিক পটেনশিয়াল এইচ তে নর্মাল অবস্থার পটেনশিয়াল যা হবে এইচ তে সুপার কন্ডাক্টিং স্টেটের পটেনশিয়াল, উভয় দশা সাম্য অবস্থায় থাকে মানে এই নর্মাল অবস্থার শক্তি আর এই সুপারকন্ডাক্টিং অবস্থা কি হবে। এখন আমাদের এই সমীকরণ দেখো 8 অনুযায়ী আমার শূন্যতে যা হবে এইচ এতে তাই হবে, আবার এইচ তে লিখলেও একই হবে, জিএন টি শূন্য লেখা যায়। তাহলে এই পাশে আমরা অ্যাপ্লাই করলাম হচ্ছে 8, আর এই পাশে অ্যাপ্লাই করব এই যে 10। এখানে এইচ এর থাকলে এখানে এইচ স্কোয়ার, তো আমি যদি যেহেতু এইচ লিখেছি তাহলে আমার কি লিখতে হবে? তাহলে এইচ তে হবে এইচ স্কোয়ার বাই 8 পাই। হ্যাঁ, এখন বলো এই দুজনের মধ্যে কে বড়?
লেফট সাইডের দুইজনের মধ্যে কে বড়? তাহলে নর্মাল অবস্থার শক্তিটা অতি পরিবাহী অবস্থার শক্তির চেয়ে এত দ্বারা এত পরিমাণ বেশি, অথবা অতি পরিবাহী অবস্থার শক্তিটা নর্মালের চেয়ে এত পরিমাণ কম। এবং এই শক্তিটা শূন্য চুম্বক ক্ষেত্রের। এখানে একটু গ্রাফ আঁকবো, হ্যাঁ, এই জন্য একটু ফাঁকা রাখলাম। তাহলে শূন্য চুম্বক ক্ষেত্রে এখন আমরা যদি গ্রাফ এই প্লট করি, এদিকে ধরো জি থার্মোডাইনামিক পটেনশিয়াল, আর এদিকে আমরা এইচ এ অ্যাপ্লাইড ফিল্ড। তাহলে আমরা আমাদের পরিবাহী অবস্থার সমীকরণ হচ্ছে 8 নং। 8 নং সমীকরণ অনুযায়ী থার্মোডাইনামিক পটেনশিয়াল কনস্ট্যান্ট, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হবে। এটা জিএন এর রাশিমালা, হ্যাঁ, জিএন এর গ্রাফ। এখন অতিপরিবাহী অবস্থার পটেনশিয়াল এটা হচ্ছে এই যে 10 নং। 10 নং এ দেখো এইচ স্কোয়ার এর প্রপোর্শন, তাহলে জিএস টা এইচ স্কোয়ার এর প্রপোর্শন, তার মানে এটা প্যারাবোলা। এরকম প্যারাবোলা হবে। এটা জিএস সুপার কন্ডাক্টিং এর। এখন যে কোনো জিনিস কিন্তু স্টেবিলিটি অর্জন করে হচ্ছে মিনিমাম শক্তি। আচ্ছা, এই যে কোএক্সিস্ট করছে অতি পরিবাহী এবং নর্মাল অবস্থা কোএক্সিস্ট করবে যে চুম্বক ক্ষেত্রে, তার নাম কি হবে? সংকট চুম্বক ক্ষেত্র। তাহলে এই পয়েন্টের করেসপন্ডিং চুম্বক ক্ষেত্র হবে এইচ। এখন এইচ এর চেয়ে নিচে দেখো নর্মাল অবস্থার শক্তি বেশি, অতি পরিবাহী অবস্থার শক্তি কম, তার মানে অতি পরিবাহী অবস্থাটা এটা সুস্থির প্রাপ্ত হবে। ওকে, তাহলে অতি পরিবাহী অবস্থাটা স্টেবল হবে। আর এইচ এর চেয়ে বেশি ফিল্ডে দেখো এই জিএস এর মান বেশি, নর্মাল নর্মাল অবস্থার শক্তি কম, কাজে তখন নর্মাল অবস্থা বিরাজ করবে বা স্টেবিলিটি পাবে। তাহলে এটা একটু আমরা লিখবো যে এইচ যখন এইচ এর চেয়ে কম তখন অতি পরিবাহী অবস্থা উপযোগী, শক্তির দিক থেকে অতি পরিবাহী অবস্থা উপযোগী। আর যখন এইচ এর মানটা এইচ এর চেয়ে বেশি তখন নর্মাল অবস্থা উপযোগী। গ্রাফের মিনিং হচ্ছে এটা। তাহলে গ্রাফের বর্ণনাটা আমরা এখন একটু দিব। বাবা শেষ না হলে বলো কিন্তু। গ্রাফে বুঝলাম, সরি টিনা, এইচ এ লেস দেন এইচ হলে অতি পরিবাহী অবস্থা উপযোগী। শক্তির দিক থেকে উপযোগী, খালি উপযোগী লিখলাম, হ্যাঁ, উপযোগী। আর এইচ এ যখন গ্রেটার দেন এইচ হচ্ছে তখন নর্মাল অবস্থা, নর্মাল অবস্থাটা উপযোগী হয়। তাহলে এই প্রশ্নটা প্রায় প্রত্যেক বছরই থাকে, কিন্তু হয়তো অর্ধেক দেয় বা এ পর্যন্ত অথবা শেষ পর্যন্ত। আচ্ছা, আমাদের এই যে এই সমীকরণটা 6 দিছিলাম, এখনো ব্যবহার হয়নি, এখন ব্যবহার করবো 6। তাই ব্যবহার করে এখান থেকে এস এনট্রপির ডেফিনেশন দিব আমরা। তাই ছিল আমাদের ডিডি এস ডিটি মাইনাস এমডি এইচ এ। এখন এইচ এ যদি আমরা ধ্রুব করি তাহলে ডি এইচ এ শূন্য, এই টার্মটা শূন্য হয়ে যাবে। তাহলে এইচ সমান সমান কি হবে? মাইনাস ডিজি বাই ডিটি যখন এইচ এ কনস্ট্যান্ট।
তাহলে এস এর রাশিমালা এটা পেলাম। আর নর্মাল অবস্থার জন্য যদি এন্ট্রপি লেখো তাহলে লিখবে, তখন জিটা হবে নর্মাল অবস্থার জি, এটা। আর সুপার কন্ডাক্টিং স্টেটের এন্ট্রপি, এস ফর এন্ট্রপি, আর নিচের এসটা সুপার কন্ডাক্টিং এর জন্য। এক্ষেত্রে সরি, এনার্জি হবে সুপার কন্ডাক্টরের, এটা। আমরা এই প্রশ্নটার জন্য এন্ট্রপি, যে সুশৃঙ্খল প্রশ্ন মাঝখানে লিখছিলাম, অতিপরিবাহী অবস্থা সাধারণ অবস্থার চেয়ে বেশি সুশৃঙ্খল। এখন সুশৃঙ্খল না বিশৃঙ্খল সেটা বোঝা যাবে এন্ট্রপি পরিমাপ করলে। এন্ট্রপি বেশি মানে বেশি বিশৃঙ্খল, আর এন্ট্রপি কম মানে কম বিশৃঙ্খল। তাহলে এখানে বলছে অতিপরিবাহী অবস্থাটা সুশৃঙ্খল, তার মানে অতিপরিবাহীর এন্ট্রপিটা কম হবে। এই জন্য আমরা এখন এন্ট্রপি হিসাব করতেছি। মাইনাস এস এন আর এস এস। আচ্ছা, যাই হোক, আমরা এস এন মাইনাস এস এস করলেই হতো। এস এন এস এস, এটার বিয়োগফলটা আমরা কি পাই? বিয়োগফলটা যদি আমাদের ধনাত্মক হয় তাহলে এস এন বড় হবে, এস এস ছোট হবে, আর বিয়োগফলটা ঋণাত্মক হলে উল্টা হবে। আচ্ছা, এস এন এর হচ্ছে এটা মাইনাস, ডি বাই ডিটি। এদের দুইজনের পার্থক্য আছে আমাদের পলিনোমিয়াল, এটাকে নাম্বার দেই নাই। এই যে, এই যে এটা চাইলে দিতে পারো 11, এটা ব্যবহার করি। এটা আমরা 11 ব্যবহার করলাম, ব্যবহার করলে এইচ স্কয়ার। আচ্ছা, এন, এটা হচ্ছে নর্মালের থেকে সুপার কন্ডাক্টিং স্টেটেরটা বিয়োগ করলে এটা হয়। আমাদের এখানে কি আছে? আমাদের এখানেও নর্মাল থেকে, এই যেটা সামনে তো মাইনাস, আমাদের এখানে উল্টাটা আছে, তাহলে একটা মাইনাস হবে। হ্যাঁ, এইচ স্কয়ার বাই 8 পাই। তাহলে অন্তরীকরণ যদি করো তাহলে 2h হবে, এইচ স্কয়ারের অন্তরীকরণ 2h হবে, তাহলে সেটা হবে h বাই 4 পাই dh বাই dt। ঠিক আছে কিনা দেখো। আচ্ছা, এখন এখানে দেখো dh বাই dt, এটা ঋণাত্মক। কেন ঋণাত্মক? আমরা এই যে এর আগের দিন করেছিলাম এইচ এর উপর তাপমাত্রার প্রভাব, এইচ এর উপর তাপমাত্রার প্রভাব, এইচ ভার্সেস তাপমাত্রার গ্রাফ এই যে সবসময় বাম দিকে হেলে আছে, তার মানে এগুলোর ঢাল হবে ঋণাত্মক। এই আর ঢালই হচ্ছে ডিএইচ বাই ডিটি। ডিএইচ ডিটি ঋণাত্মক, সামনে আবার মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যাচ্ছে। আর এস এন মাইনাস এস এস, এটা ধনাত্মক হয়, এটা গ্রেটার দেন 0, ধনাত্মক মানে গ্রেটার দেন 0, বা এস এন গ্রেটার দেন এস এস। তার মানে অতিপরিবাহী অবস্থার এন্ট্রপি নরমাল অবস্থার এন্ট্রপির চেয়ে কম। তাহলে কে সুশৃঙ্খল হবে? অতি হ্যাঁ, পরিবাহী। অতিপরিবাহী।